আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব থিওরি অফ নাম্বারস অধ্যায় 4 দ্বিঘাত অবশেষ বর্গ উপপাদ্য ও অবিরত ভগ্নাংশ। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো উদাহরণ 10। বলা আছে যদি এক্স ওয়াই জেড একটি আদিম পৃথাগোরীয় ট্রিপল বা ত্রয়ী, ট্রিপল যে কথা ত্রয়ীও সে কথা, অর্থাৎ ট্রিপলের বাংলা হলো ত্রয়ী, এত গঠন করে, তবে দেখাও যে এক্স ওয়াই জেড অনুসম মড 60, এটা আমাদের দেখাইতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014, 17 এবং 2022 সালে আসছিল। এটা সাধারণত আপনার গ বিভাগ অর্থাৎ 10 মার্কের জন্য পরীক্ষা এসে থাকে। আমি আবারও বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। আমি অনেক সহজভাবে এই প্রশ্নটা বোঝানোর চেষ্টা করব, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তো আমাদের কি বলছে যে এক্স ওয়াই জেড আদিম পিথাগোরাস ট্রিপল বা ত্রয়ী গঠন করে, তাহলে আমাদের দেখাইতে হবে যে এক্স ওয়াই জেড অনুসম 0 মোট 60। তাহলে আমরা প্রথমে আগে একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আপনাদের সলিউশন বুঝতে আরো অনেক ইজি হবে। এখানে কি দেওয়া আছে, মোট কত দেওয়া আছে, মোট 60। 60 কে ভেঙে লেখা যায় 3 গুণ 4 গুণ 5, এভাবে ভেঙে লেখা যায়। অর্থাৎ 60কে ভেঙে লেখা যায় তিনটে সংখ্যার গুণফল, অর্থাৎ 60কে তিনটে সংখ্যার গুণফল আকারে লেখা যায় 3 গুণ 4 গুণ 5। 4 আর 5 কত, 20, 20 সাথে 3 গুণ করলে 60 হবে। তাহলে আমরা এইভাবে যে আছে এক্স ওয়াই জেড অনুসম 0 মোট 60, এইটাকে এই তিনটা সংখ্যার আকারে যদি আমরা ভেঙে লিখি তাহলে এরকম লিখতে পারবো এক্স ওয়াই জেড অনুসম 0 মোট 3, তারপর এক্স ওয়াই জেড অনুসম 0 মোট 5, আচ্ছা 4 আগে লিখি, তারপর এক্স ওয়াই জেড অনুসম 0 মোট 5। এই এক্স ওয়াই জেড অনুসম 0 মোট 60 যে কথা, এই যে এক্স ওয়াই জেড 0 অনুসম 3 4 5 একই কথা। এই তিনটার গুণফল হলো এইটা। অর্থাৎ আমাদের প্রথমে এই টার্মটা বের করতে হবে, তারপর এই টার্মটা বের করতে হবে, তারপর সর্বশেষ আমরা এই টার্মটা বের করব। এই তিনটে সংখ্যার গুণফলই কিন্তু এটা। অর্থাৎ এক্স ওয়াই জেড অনুসম 0 মোট 60 যে কথা, এক্স ওয়াই জেড 0 এক্স ওয়াই জেড অনুসম 0 মোট 3 4 5 একই কথা। এই আকারে আমরা প্রমাণ করে সর্বশেষ আমরা এটা নিয়ে আসবো। তাহলে সলিউশনে কি বলা আছে, সলিউশনে বলা আছে আমরা জানি a গ্রেটার দেন b দুইটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। দেখেন 60কে ভেঙে আমরা পাইছি 3 গুণ 4 গুণ 5, তাহলে আমরা এরা কিন্তু পরস্পরের সহমৌলিক, এরা কিন্তু পরস্পরের সহমৌলিক। পরস্পরের সহমৌলিক কিভাবে চিনবেন, পরস্পরের সহমৌলিক যে কোনো বিভিন্নভাবে বের করা যায়। আমি সহজভাবে 5 সেকেন্ডের কিভাবে বের করবেন সেটা যদি আমি চিন্তা করি, অর্থাৎ 5 সেকেন্ডে আপনি একটা দুইটা সংখ্যা দেখে কিভাবে বুঝবেন যে এটা পরস্পর সহমৌলিক কিনা, এটা 5 সেকেন্ডে বোঝার উপায় হলো, ফর এক্সাম্পল 3 এবং 4 এটা কি পরস্পর সহমৌলিক কিনা, এটা 5 সেকেন্ডে বোঝার উপায় হলো এরকম ভাবে লিখবেন 4/3। এই লব এবং হর এই দুইটা সংখ্যা যদি কাটাকাটি যায় তাহলে এরা পরস্পর সহমৌলিক, পরস্পরের সহমৌলিক না। আর যদি কাটাকাটি না যায়, অর্থাৎ লব এবং হর এই দুইটা সংখ্যা যদি কাটাকাটি যায় এরা পরস্পরের সহমৌলিক না। আর যদি কাটাকাটি না যায় এরা পরস্পরের সহমৌলিক। 4 আর 3 কি কাটাকাটি যায়, 4 আর 3 কিন্তু কাটাকাটি যায় না, এই জন্য এরা পরস্পরের সহমৌলিক। আপনাকে যদি বলে 10 এবং 15 এরা কি পরস্পরের সহমৌলিক, আর আগে দেখবেন 15/10 করবেন, দেখবেন এটা কাটাকাটি যায় কিনা, হ্যাঁ এটা কাটাকাটি যায়, তাহলে এরা 10 আর 15 পরস্পরের সহমৌলিক না। অর্থাৎ লব এবং হর দুইটার সংখ্যা যদি কাটাকাটি যায় তাহলে এরা পরস্পরের সহমৌলিক, পরস্পরের সহমৌলিক না। আর যদি কাটাকাটি না যায় তাহলে এরা পরস্পরের সহমৌলিক। দেখেন 4 আর 3 কি কাটাকাটি যায়, 4 আর 3 কিন্তু কাটাকাটি যায় না, এই জন্য এরা পরস্পরের সহমৌলিক। তাহলে বলা আছে আমরা জানি a গ্রেটার দেন b দুইটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখেন এখানে আমরা যদি প্রথমে 3 আর 4 নেই, 3 আর 4 এটা কিন্তু পরস্পর সহমৌলিক। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা a বিবেচনা করব, এটাকে b বিবেচনা করব, কেন, কারণ b এর চেয়ে a বড়। তাহলে এটাকে a এটাকে b, তাহলে 4 গ্রেটার দেন 3 দুইটি সহমৌলিক, এরা দুইটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। দেখেন দুইটি সহমৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এদের একটি জোড় অপরটি বিজোড়, একটি জোড় অপরটি কিন্তু বিজোড় হলে
আমরা এটা হলো আদিম পৃথকগুলোর ত্রয়ী উপপাদ্য। x ইকুয়াল টু ab, y ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার, z ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার সংখ্যা তিনটি আদিম পৃথকগুলোর ত্রয়ী গঠন করে যার সমাধান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল z স্কয়ার। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া যে গত ক্লাসে আপনি সমাধান করালেন এখানে x এর উপর স্কয়ার, এখানে y এর উপর স্কয়ার ছিল। হ্যাঁ, এখানে x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার কখন আসবে? যখন সমাধানটা হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল z স্কয়ার। এইরকম সমাধান যদি হয় তখন এখানে x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার আসবে। কিন্তু এখানে আমাদের সমাধান কত? আমাদের সমাধান আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল z স্কয়ার। এই জন্য এখানে x ইকুয়াল 2ab, y ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার আর z ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হলো আদিম পৃথকীয় ত্রয়ী উপপাদ্য। এটা ব্যবহার করে আমরা এটা প্রমাণ করব। তারপর এখানে যদি আরো দুটো সংখ্যা দেখি, এখানে আছে কত 4,5। তাহলে 4,5 এটাকে a বিবেচনা করব, এটাকে b, এটাকে a, এটাকে b। কেন? কারণ এখানে বলা আছে যে b এর চেয়ে a বড়। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে 4 গ্রেটার দেন 5, এটা কিন্তু পরস্পরের সহমৌলিক। দেখেন 5 আর 4 কিন্তু কাটাকাটি যায় না, কাটাকাটি না গেলে এটা পরস্পরের সহমৌলিক, আর কাটাকাটি গেলে পরস্পরের সহমৌলিক নয়। তাহলে 5 আর 4 কিন্তু কাটাকাটি যায় না, এই জন্য পরস্পরের সহমৌলিক। তাহলে এটাকে a, এটাকে b, তাহলে 4 এর চেয়ে 5 বড়, তাহলে শর্ত সত্য। তাহলে দুইটা কি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, এদের একটি জোড়, এটা জোড় এটা বিজোড় হলে এটা হলো আদিম পৃথকীয় ত্রয়ী যার সাধারণ সমাধান, যার সমাধান x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল z স্কয়ার। তাহলে আমরা যখন এই আকারে আমরা এখন প্রমাণ করব, তাহলে বলা আছে এখন a বা b, এখন a বা b যে কোনো একটি 3 দ্বারা বিভাজ্য হলে এই টার্মটা পুরোটাই 3 দ্বারা বিভাজ্য হবে। কেন? কারণ এইটা এটার সমান। কি জন্য সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এদের a আর b এর মধ্যে যে কোনো একটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে x ইকুয়াল টু ab ও 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে x অনুসম 0 মোট 3, এটার অর্থ কি? 3 দ্বারা x কে ভাগ করলে ভাগশেষ 0 আসবে, অর্থাৎ 3 দ্বারা x কে ভাগ করলে ভাগশেষ 0 আসবে। এখানে বোঝানোর একটু বিষয় আছে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ভেঙে বোঝানোর চেষ্টা করব, কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তাহলে এখানে কি বলা আছে? এখানে বলা আছে x অনুসম 0 মোট 3, এটার অর্থ কি? 3 দ্বারা x কে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 0। এটাকে লেখা যায় ইমপ্লাইজ দ্যাট x y z ইকুয়াল 0 মোট 3। তাহলে দেখেন 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ x যদি একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, ধরেন 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা 6, এর সাথে আপনি যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। ধরেন 6 এর সাথে 2 এবং 3 গুণ করলেন, তাহলে এটার ফলাফল কত আসবে? 6 দুগুণ 12, 3 12 কত? 36, 36ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ x যদি একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এটাকে x, এটাকে y, এটাকে z বিবেচনা করেন, এই টার্মটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এই জন্য x অনুসম 0 মোট 3 ও যে কথা, x y z অনুসম 0 মোট 3 ও একই কথা। x যদি একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, তার সাথে যে কোনো সংখ্যায় আপনি গুণ করেন না কেন সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এটার অর্থ কি? 3 দ্বারা x কে ভাগ করলে ভাগশেষ 0 হবে, অর্থাৎ x একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে x যদি একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, এর সাথে যে কোনো সংখ্যায় আপনি গুণ করেন না কেন সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। ফর এক্সাম্পল 12 একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 12 সাথে আপনি 2 বা 3 গুণ করেন সেটাও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। অর্থাৎ আরো যদি ছোট সংখ্যা নেন, 9 একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 9 এর সাথে আপনি যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে x অনুসম 0 মোট 3 ও যে কথা, x y z অনুসম 0 মোট 3 ও একই কথা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার যদি a আর b কোনোটাই 3 দ্বারা বিভাজ্য না হয় তবে কি ঘটনা ঘটবে সেটা আমরা এখন দেখব। অর্থাৎ আমরা দেখলাম a বা b যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি ঘটনা ঘটবে সেটাও আমরা দেখলাম। যদি a এবং b 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে কি ঘটনা ঘটবে সেটা আমরা এখন দেখব। তাহলে a আর b যদি 3 দ্বারা বিভাজ্য না হয়, a আর b যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে তাদের ভাগশেষ 1 এবং 2 এর ভিতর থাকবে, এর বাইরে আর যাবে না। এখানে বলে দেওয়া আছে, দেখেন a অনুসম 1,2 মোট 3, অর্থাৎ a একটা কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। তাহলে a একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, একে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 1 এবং 2 এর বাইরে যাবে না। ফর এক্সাম্পল ধরেন 7 কিন্তু একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, 7 কে 3 দ্বারা ভাগ করেন, দেখেন ভাগশেষ কত আসবে? 7 কে 3 দ্বারা ভাগ করেন, ভাগশেষ কত আসবে? 1। ধরেন 29 কিন্তু একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, 29 কে 3 দ্বারা ভাগ করেন, কত আসবে? 3 9 27, 2, ভাগশেষ কত? 2। অর্থাৎ
এ যদি একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না হয় তাহলে তাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 এবং 2 এর বাইরে কিন্তু যাবে না, এই কথাটা এখানে বলা আছে। এটার অর্থ কি? এটার অর্থ হলো এ কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 এবং 2 এর ভিতর থাকবে। ঠিক একইভাবে বি কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 এবং 2 এই দুইটার ভিতরেই থাকবে, এর বাইরে আর কিন্তু যাবে না। কারণ আমাদের বলা আছে এ ও বি কোনোটি 3 দ্বারা বিভাজ্য না হয় তবে এ অনুসম 1,2 mod 3 এবং বি অনুসম 1,2 mod 3, অর্থাৎ এ যদি বা বি যদি একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, একে যদি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 এবং 2 এর বাইরে কিন্তু যাবে না। এই যে एग्जांपल কিন্তু দেখাইছি, এই কথাটা এখানে বলা হয়েছে। ইমপ্লাইজ দ্যাট, আমরা এখন ক্যালকুলেশনটাকে আস্তে আস্তে ছোট করার চেষ্টা করব। এ কে ঠিক রাখলাম অনুসম 1, এটাকে এইভাবে কি লেখা যায়? না, দেখেন না, আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ধরেন একটা অনুসমতা হলো এ অনুসম বি mod 3, তাহলে অনুসমতার ধর্মাবলী অনুযায়ী আমরা কি লিখতে পারি? এই বিটাকে এই পাশে যোগ অথবা বিয়োগ করতে পারি। তাহলে এটাকে এইভাবে লেখা যায় এ মাইনাস বি অনুসম 0 mod 3, এইভাবে লেখা যায়। তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো না? 2 অনুসম -1 mod 3, এটাকে কি এইভাবে লিখতে পারবো না? এটা কিভাবে হবে? এটাকে এ আর এটাকে বি বিবেচনা করে, তাহলে এই মানটা এই পাশে যোগ অথবা বিয়োগ করতে পারবো। তাহলে 2 মাইনাস -1 0 mod 3, 0 mod 3, তাহলে 2 মাইনাস 1 ইজ প্লাস 3, 3 কি 3 দ্বারা অবশ্যই বিভাজ্য। তাহলে আমরা 2 অনুসম -1 mod 3, অর্থাৎ 2 এর পরিবর্তে আমরা -1 mod 3 লিখতে পারবো। এটা মেইনলি ক্যালকুলেশনটাকে ছোট করার জন্য করা হয়। তাহলে দেখেন 2 এর পরিবর্তে এই যে -1 mod 3 লেখা আছে, যেহেতু mod 3 তে ছিল এটা তার কোনো পরিবর্তন হবে না। এবং বি অনুসম এটাও 2 এর পরিবর্তে -1 mod 3 বলে দেওয়া আছে, যেহেতু 2 অনুসম -1 mod 3। ইমপ্লাই দ্যাট, এখন বর্গ করব, এর উপর বর্গ করলে কত? a স্কয়ার। তাহলে এখানে আছে কত? 1 আর -1, তাহলে 1 এর উপর বর্গ করলে কত হবে? 1 হবে। আর -1 এর উপর বর্গ করলে এটার ফলাফল 1 হবে, কারণ নেগেটিভ কোনো সংখ্যার পাওয়ার জোর হলে ওই সংখ্যাটাও পজিটিভ হয়। তাহলে দুইটা আমরা 1 পাইছি, তাহলে দুইটা একই জাতীয় মান, এই জন্য একটা মান আমরা নিছি 1 mod 3। এখানেও সেম ভাবে করা হয়েছে, বির উপর বর্গ করলে বি স্কয়ার, এখানে দুইটা একই জাতীয় মান আসবে, এই জন্য একটা নিছি mod 3। তাহলে এই মান আর এই মান বিয়োগ করব, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার অনুসম 1 মাইনাস 1 কত? 0 mod 3। আর দেখেন এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার y ইকুয়াল কত? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? y অনুসম 0 mod 3। তাহলে y কি একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ এটার অর্থ হলো 3 দ্বারা y কে ভাগ করলে ভাগশেষ 0 আসবে। y একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে y একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এর সাথে এই 3 দ্বারা y একটা যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে y অনুসম 0 mod 3 যে কথা, x y z অনুসম 0 mod 3 একই কথা, অর্থাৎ y একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যার সাথে যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন, যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। আমাদের সর্বশেষ লাইন ছিল এই 2 নাম্বার সমীকরণ, এটা ছিল আমাদের সর্বশেষ লাইন। এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা শুরু করব। তাহলে আমরা এক্স ওয়াই জেড অনুসম 0 mod 3 এটা আমরা বের করছি। এখন আমাদের কি বের করতে হবে? এক্স ওয়াই জেড অনুসম 0 mod 5 আর এক্স ওয়াই জেড অনুসম 0 mod 4, এটা আমরা বের করছি। এখন আমাদের এই দুইটা বের করতে হবে। এই তিনটার গুণফলে কিন্তু কত? mod 60 আমাদের দেখাইতে হবে, mod 60 আমাদের দেখাইতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা শুরু করব। এবারে এই টার্মটা আমরা বের করব, এই টার্মটা আমরা বের করব। তাহলে আবার এ বা বি যে কোনো একটি যদি 5 দ্বারা বিভাজ্য হলে x ইকুয়াল টু এ বিও 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এ আর বি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এ আর বি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x ইকুয়াল টু এ বিও 5 দ্বারা বিভাজ্য হবে। কেন? কারণ এই টার্ম আর এই টার্মটা সমান। কি জন্য সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এটা যদি 5 দ্বারা বিভাজ্য হয়, এই টোটালটাও 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ এই দুইটা টার্ম সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব x অনুসম 0 mod 5, অর্থাৎ 5 যদি একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, তার সাথে যে কোনো সংখ্যা আপনি গুণ করেন না কেন সেটাও 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এটার অর্থ কি? 5 দ্বারা x কে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 0। তাহলে x একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, কারণ 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হলে তবে কত? নিঃশেষে আপনার 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হলে তবে কত? ভাগশেষ 0, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে একটা x একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই 5 দ্বারা বিভাজ্য সংখ্যার সাথে যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও 5 দ্বারা বিভাজ্য হবে।
ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ চিন্তা করি, ধরেন 5 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা কত আমরা চিন্তা করব। ধরেন 15, তার সাথে আমরা 2 গুণ করলাম, তার সাথে 3 গুণ করলাম, তাহলে 15 দুগুণ 30, 3 30 কত 90। 90 কি 5 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 90 5 দ্বারা বিভাজ্য। 90 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 18 হবে। 5 18 90। তাহলে এটাকে x বিবেচনা করেন, এটাকে y বিবেচনা করেন, এটাকে z বিবেচনা করেন। তাহলে x একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই সংখ্যার সাথে যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও কিন্তু এর 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ x একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, তার সাথে যে কোনো সংখ্যায় আপনি গুণ করেন না কেন সেটাও 5 দ্বারা বিভাজ্য হবে। এটা আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। অর্থাৎ a বা b যদি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় তাহলে এই ঘটনা ঘটবে। a বা b যদি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা না হয় তবে কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখব। যদি a ও b কোনোটি 5 দ্বারা বিভাজ্য না হয় তবে আমরা পাবো a অনুসম 1 2 3 4 মোট 5 এবং b অনুসম 1 2 3 4 মোট 5। অর্থাৎ a বা b যদি একটি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা না হয়, তাকে যদি 5 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ 1 থেকে 4 এর মধ্যে থাকবে, এর বাইরে যাওয়ার কোনো প্রকার সুযোগ নাই। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, ধরেন 37 কে একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা না, 37 5 দ্বারা বিভাজ্য সংখ্যা না। একে যদি 5 দ্বারা ভাগ করি, 5 সাথে 35, ভাগশেষ কত থাকবে 2। দেখেন 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে। ধরেন 49 কে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা না, তাহলে 49 কে 5 দ্বারা ভাগ করলে 5 9 45, ভাগশেষ কত থাকবে 4। দেখেন এখানেও 4 আছে, এখানেও 4 আছে। অর্থাৎ a বা b 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। এই a বা b কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 2 3 4 এর বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম। এখন এই ক্যালকুলেশনটাকে আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে ছোট করে নিয়ে আসবো। ইমপ্লাইজ দ্যাট a অনুসম 1 2 ঠিক থাকবে। তাহলে 3 এর পরিবর্তে -2 আর 4 এর পরিবর্তে -1 কিভাবে হবে? তাহলে আমরা যদি একটা অনুসমতা দেখি, a অনুসম b mod, ধরেন m যদি হয়, তাহলে অনুসমতার ধর্মাবলী অনুযায়ী এই টার্মটা এই পাশে বিয়োগ অথবা যোগ করতে পারবো, এটাকে এইভাবেও লিখতে পারবো। তাহলে 3 অনুসম -2 mod 5, এটাকে এইভাবেও লেখা যায়। এই 3টা এই পাশে যোগ করেন, দেখেন 3 + 2 = 5 হবে। 5 কি 5 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 5 কে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 3 এর পরিবর্তে আমরা অনুসম -2 mod 5 লিখতে পারবো। তাহলে 3 এর পরিবর্তে যে -2 অনুসম তো আছে, এই যে mod 5। ঠিক একই ভাবে এখানে যদি আমরা 4 দেই, এখানে যদি -1 হয়, তাহলে এটা কি 5 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 4। এই মানটা এই পাশে বিয়োগ করেন, দেখেন তাহলে কত 5। 5 কি 5 দ্বারা বিভাজ্য? হ্যাঁ। তাহলে 4 এর পরিবর্তে এটা লেখা যায় অনুসম -1 mod 5। তাহলে 4 এর পরিবর্তে অনুসম -1 mod 5 লেখা যায়। এটাকেও সেম ভাবে করা হয়েছে। অর্থাৎ ক্যালকুলেশনটাকে পর্যায়ক্রমে ছোট করার জন্য এই কাজটা করা হয়েছে। ইমপ্লাইজ দ্যাট, এটাকে আমরা বর্গ করব। তাহলে এর উপরে বর্গ করলে স্কয়ার, অনুসম 1 এর উপর বর্গ করলে কত 1 স্কয়ার। আচ্ছা, এটা আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করি। দেখেন একই জাতীয় মান কিন্তু আছে, 1 আর -1, এটাকে বর্গ করলে ফলাফল কিন্তু পাবো একই। এর উপর বর্গ করলে কত, নেগেটিভ কোনো সংখ্যার পাওয়ার জোর হলে ওই সংখ্যাটাও পজিটিভ হবে। তাহলে দুইটা একই জাতীয় মান, এই জন্য এই দুইটা থেকে একটা মান নিছি। এখানে আছে কত 2 আর -2, 2 এর উপর বর্গ করলে কত হবে 4, -2 এর উপর বর্গ করলেও ফলাফল 4 আসবে, কারণ নেগেটিভ কোনো সংখ্যার পাওয়ার জোর হলে ওই সংখ্যাটাও পজিটিভ হয়। তাহলে দুইটা যেহেতু একই জাতীয় মান, এই জন্য দুইটা থেকে একটা মান নিছি, mod 5। এখানেও সেম ভাবে করা হয়েছে। ইমপ্লাইজ দ্যাট a স্কয়ার অনুসম, এটাকে আবার ক্যালকুলেশনটাকে ছোট করে নিয়ে আসবো। 4 আছে, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 4 অনুসম -1 mod 5। তাহলে অনুসমতার ধর্মাবলী অনুযায়ী এই মানটা এই পাশে যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। তাহলে এটা মডের উপর নির্ভর করবে, যোগ করবো না বিয়োগ করবো, অর্থাৎ বিভাজ্য নিয়ে আসতে যা করা লাগে। তাহলে এই মানটা এই পাশে যদি আমরা বিয়োগ করি, তাহলে 4 -1 5। 5 কি 5 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 5 কে 5 দ্বারা অবশ্যই বিভাজ্য। তাহলে 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি অনুসম -1 mod 5। 4 এর পরিবর্তে অনুসম -1 mod 5, এটাকেও সেম ভাবে লেখা হয়েছে। এই যে নেগেটিভ মান আছে, আবার আমরা বর্গ করব। তাহলে এর উপর স্কয়ার বর্গ করলে কত, a টু দি পাওয়ার 4। 1 এর উপর বর্গ কত 1, -1 এর উপর বর্গ মানে কত, এটাও 1, কারণ নেগেটিভ কোনো সংখ্যার পাওয়ার জোর হলে ওই সংখ্যাটাও পজিটিভ হবে। দুইটা একই জাতীয় মান, এই জন্য দুইটা থেকে একটা আমরা লিখলাম। এটাকেও সেম ভাবে করা হয়েছে।
এই টার্ম আর এই টার্মটা আমরা বিয়োগ করবো, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, 1 মাইনাস 1 কত 0 mod 5। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ হয়েছে, দেখেন a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এটাকে আমরা ভেঙে যদি লিখি a স্কয়ার তার উপর স্কয়ার মাইনাস b স্কয়ার তার উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে a বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার, a মাইনাস b ইনটু a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ হয়ে আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 0 মোট 5। আর আমাদের পিথাগোরাস ট্রিপল উপপাদ্য কি ছিল, y ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর সমাধান ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল z। এটা তো আমাদের সমাধান ছিল a স্কয়ার b স্কয়ার না, x স্কয়ার প্লাস y স্কয়ার z, এটা আমাদের সমাধান ছিল। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারবো y, আর এই x কে a কল্পনা করেন আর y কে b কল্পনা করেন, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো z অনুসম mod 5। তাহলে yz কি এটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, কেন, কারণ এখানে ভাগশেষ 0 আছে, তাহলে এটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। 5 দ্বারা বিভাজ্য সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে তবে নিঃশেষে আপনার বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ 0 আসবে। তাহলে yz একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য সংখ্যার সাথে যে কোনো সংখ্যা আপনি গুণ করেন না কেন সেটাও 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ yz এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে xyz অনুসম mod 5 আমরা লিখতে পারি, এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে এখন আমাদের বের করতে হবে xyz অনুসম 0 mod 4, এটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব। আবার যেহেতু a অথবা b যে কোনো একটি যুগ্ম যে কথা জোড়ও একই কথা, অযুগ্ম যে কথা বিজোড় একই কথা, অর্থাৎ যুগ্ম আর জোড় একই কথা, অযুগ্ম আর বিজোড় একই কথা, এটা ভালোভাবে মনে রাখবেন, অযুগ্ম আর বিজোড় একই কথা। তাহলে কি বলা আছে যে আবার যেহেতু a অথবা b যে কোনো একটা যুগ্ম বা জোড়, তাহলে সুতরাং 4 ডিভিজন x, অর্থাৎ 4 দ্বারা x কে ভাগ করা যাবে, অর্থাৎ এখানে কি আছে x ইকুয়াল 2ab, এটা আমরা কই থেকে পাইছি, পিথাগোরীয় ট্রিপল উপপাদ্য থেকে। এখানে a আর b এর মধ্যে যে কোনো একটা যদি জোড় হয় সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে, আর এই টার্মটা বিভাজ্য মানে এই টার্মটাও বিভাজ্য হবে, কেন, কারণ এটা সমান, কি জন্য সমান, কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এই টার্মটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় এই টার্মটাও 4 দ্বারা বিভাজ্য হবে, কেন, এই দুইটা সমান। বলা আছে আবার যেহেতু a অথবা b যে কোনো একটি যুগ্ম বা জোড় হয় তাহলে 4 ডিভিজন x, তাহলে 4 ডিভিজন x অর্থাৎ 4 দ্বারা x কে ভাগ করা যাবে, এটাও যে কথা 4 ডিভিজন 2ab, এটাও কিন্তু একই কথা, কারণ এই দুইটা সমান। তাহলে 4 ডিভিজন x অর্থাৎ a আর b যদি একটি জোড় সংখ্যা হয় তাহলে a আর b যদি একটি জোড় সংখ্যা হয় এই টার্মটাকে 4 দ্বারা ভাগ করা যাবে, এই টার্মটাকে 4 দ্বারা ভাগ করা গেলে এই টার্মটাকেও 4 দ্বারা ভাগ করা যাবে, কেন, কারণ এই দুইটা মান সমান, কি জন্য সমান, কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে, এই জন্য বলা আছে 4 ডিভিজন x, অর্থাৎ 4 দ্বারা x কে ভাগ করা যাবে। তাহলে আমরা লিখতে পারি 4 দ্বারা যেহেতু x কে ভাগ করা যাবে তাহলে এটাকে এইভাবে লিখতে পারি x অনুসম 0 mod 4, অর্থাৎ x একটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, x একটা যেহেতু 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই সংখ্যার সাথে যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও 4 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে, ধরেন 12 একটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, 12 সাথে 2 এবং 3 গুণ করেন, তাহলে 12 দুগুণে 24, 3 24 কত, 24 গুণ 3, 3 24 কত 72, 3 আর 4 12 2, হাত থেকে কত 1, 3 দুগুণে 6 1 7, 3 24 72, 72 কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, হ্যাঁ 72 হলো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, 72 একটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। আবার আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, ধরেন 8 কিন্তু 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, 8 এর সাথে ধরেন 2 গুণ করেন আবার বা 3 গুণ করেন, 8 দুগুণে 3 দুগুণে 6 6 48, 48 কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, হ্যাঁ 48 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, 48 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে x একটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, x এর সাথে যে কোনো সংখ্যায় গুণ করেন না কেন সেটাও 4 দ্বারা বিভাজ্য হবে, তাহলে xyz 0 mod 4 হবে। তাহলে এটা আমরা 5 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে যেহেতু ষাটকে ভেঙে আমরা পাইছি 3 4 5, এটা কিন্তু পরস্পরের সহমৌলিক, কিন্তু গসক কত 1, তাহলে সুতরাং 1 2 3 4 5 হতে পাই xyz অনুসম 0 mod 3 4 5, তাহলে ইমপ্লাইজ দ্যাট xyz অনুসম 0 mod 3 4 আর 5 এর গুণফল কত 60, এটাই আমাদের দেখাইতে বলছিল, যেহেতু বলছিল প্রশ্ন দেখাও যে এই জন্য আমরা লিখলাম শুট, এই জন্য আমরা লিখলাম কি শুট।
তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেয়ে গেছি, পেয়ে গেছি। আশা করি এই প্রশ্নের সমাধান বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য, এবং বিস্তারিত খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে এই প্রশ্নটা খাতায় ভালোভাবে নোট করবেন, যেগুলো ব্যাখ্যা দেখাইছি প্রত্যেকটা ব্যাখ্যা খাতার সাইড নোট আকারে প্রয়োজনে লিখে রাখবেন। এই প্রশ্ন যখন রিভিশন দিতে যাবেন ওই ব্যাখ্যাগুলো কিন্তু আপনাদের অনেক হেল্প করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।